গ্যাপ প্রায় 30 সেকেন্ড। তুমি যখন 1 লাখের মতো পরীক্ষা দিবা তোমার আগে অঙ্ক করবে কত? তাহলে তুমি যদি মনে করো 30 মিনিটে 32টা এমসিকিউ দাও, আরেকজন কয়টা দাও? অন্তত 35টা বা 40টা। না তো খুব বেশি ডিফারেন্স না, চান্স পাওয়া যায়। তুমি কিন্তু করে দাও। আমার কথা বুঝতে পারছো? সো প্রথমত ম্যাথ পারতে হবে, দ্বিতীয়ত স্পিড থাকতে হবে ক্যালকুলেশন। এবং প্রচুর ফাস্ট হয়ে যাও। আমি কিন্তু বারবার বলছি যে কারণে তোমাদের আমি অনেক শর্টকাট বলে দিছি, অনেকগুলো নিয়ম দেখাই দিছি কোন কেমনে করবা প্রথম ক্লাস গুলোর দিকে। যারা ছিল তারা হয়তো পাইছো। বিভিন্ন স্কয়ার কেমনে করবা, 15 স্কয়ার 35 স্কয়ার গুলো দেখাইছি না? হ্যাঁ, এগুলো মনে রাখবা। 1.5 1 আসছে তোমার কত আসছে? 1.5 দুজন 1.5 বাকিরা 1 জোরটা ঝটকা লাগা। 1.5 ভার্সেস 1 মারামারি চাই। আচ্ছা 1.5 এর পক্ষে কারা আর 1 এর পক্ষে কারা? আর বাকিরা কি নাম করবে? বাকিরা হচ্ছে যেটা উত্তর আসবে সেটা। ওকে, এখানে হচ্ছে আমাদের দেয়া আছে কত? 15 ভোল্টেজ। এটা আমার আই 10 সার্কিটের অঙ্কটা অনেক মজা হচ্ছে। ইচ্ছা মতো সার্কিট বানানো যায়, লা 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 করে এদিক থেকে টান দিবে, এদিক থেকে টান দিবে। আচ্ছা 10 10 15। এখন আমাদের লাগবে কি আই এর মান। টোটাল বি আমরা জানি 15, টোটাল আর প্রথমত এই বিটা কিসে আছে বলো? এই বিটা কিসে আছে? প্যারালাল না সিরিজ? এইভাবে সলভ করছি। এই দুটো পয়েন্টের মধ্যে কোনো ডিফারেন্স আছে? একই পয়েন্ট না? এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা বুঝতেছো? সার্কিট সিম্পলিফিকেশন দেখাইছি না? বুঝছো নাকি বুঝো না এই কথাটুকু? বুঝছো আমার কথা? একটা রোধ থেকে শুরু করে আরেকটা রোধ পাওয়ার আগ পর্যন্ত আমার পুরোটা একটা পয়েন্ট না? এই যে টোটাল, এটা যদি আমি এ পয়েন্ট ধরি, বুঝো, এটা যদি আমি এ পয়েন্ট ধরি, এই পয়েন্টটাই তো এই দেখো তো, এটাই সেই পয়েন্ট না? তাহলে এটা যদি এ হয় এটা হবে, বুঝছো? আর এটা আরেকটা পয়েন্ট, এটাকে বি ধরো। তাহলে আমার দুইটা পয়েন্ট এ আর হচ্ছে বি। 10 কার কার মাঝে আছে? এ আর বি এর মাঝে। এই হচ্ছে তোমার এই 10 কার কার মাঝে আছে? এর মাঝে আছে, মানে নরমালি হচ্ছে তোমার শর্ট করে দেওয়া আছে, এটা শর্ট করে দেওয়া আছে। তার মানে মনে করো এখানে যদি তোমার একটা আমি যদি তোমার এইটা দিয়ে চিন্তা করি, এইটা হচ্ছে দেখো মানে শর্ট করে দেওয়া আছে। শর্ট করা বলতে দুইটা এর মাঝে না, মানে একটা সার্কিট হচ্ছে এই, তার মানে এই কারেন্টটা এই পর্যন্ত যাওয়ার পরে ডাইরেক্ট এখান থেকে চলে যাবে, ওটা আর যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? সিম্পলিফিকেশন বোঝানোর পরে একটু দেখাই। কে জানে একটা প্রশ্ন ছিল শর্ট করা, আমি ওটা বলতে যাচ্ছিলাম বাট তার আগে চলে আসলো। দেখো এখন এই যে কারেন্টটা যাবে এখান দিয়ে গেল, গিয়ে আমার এখান দিয়ে তো চলে আসবে, আর এখানে যায় এই রোধে কি যাইতে পারবে কারেন্টটা? কারেন্টটা কি শর্ট হয়ে যায় না? এটাতে যাওয়ার আগে কি শর্ট আছে না? এদিকে চলে যাবে, তার মানে এই রোডটাতে আমার কারেন্ট যাবেই। বুঝছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানের এটা না, পয়েন্ট তো আলাদা, এখানে নাই, পরের পয়েন্টে অ্যাড করছে না? দাঁড়াও দেখে ওইটা তো ডিটেইল চলে আসবে। তোমার হচ্ছে একটা ডিটেইল করে দাও। এই কথা এটা যদি হচ্ছে আমার এ পয়েন্ট বি পয়েন্ট, হ্যাঁ এটার মধ্যে কারেন্ট যাচ্ছে না। হ্যাঁ, তার মানে আলটিমেটলি তোমার দুইটা রোধের এই দুইটা রোধের একটার মধ্যে কারেন্ট যাচ্ছে। কেন যাচ্ছে না আমি বলবো। এই পুরাটা এ পয়েন্ট না, এটাকে রোটেট করে যদি দাও নরমালি এরকম ব্যাপার হয় না? বুঝো আমার কথা? তার মানে সার্কিটটা শর্ট করা আছে, তোমার কারেন্ট যাচ্ছেই না। রোটেট কেন? রোটেট কেন?
রোটেট করা না, নরমালি তুমি এ পয়েন্ট নিয়ে চিন্তা করো, এটা মনে করো রোটেট করতেছি না, এই পুরোটাই কি আমার এ পয়েন্ট না, পুরোটাই তো এ পয়েন্ট। সো কারেন্ট তো এখানে যাওয়া মানে এ পয়েন্টে যাওয়া, এই পয়েন্ট আর এই পয়েন্টে কারেন্ট একই সাথে যাবে না, দুইটাই তো একই পয়েন্ট। তো কারেন্ট যাওয়ার পরে কোন রাস্তা দিয়ে যাবে, রোদের রাস্তা দিয়ে না শর্ট রাস্তা দিয়ে? শর্ট রাস্তা দিয়ে, তাহলে তো রোদ পর্যন্ত রিচ হবে। আগে তো রোদ আছে, তাহলে রোদের আগে 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 নাই, এখানে এটা তুমি কোনোভাবে মানে আগে বলতে পারবা না। এখানে একটা জিনিস আর এখানে একটা জিনিস আছে, এর মানে এটা 1 নম্বর আর এটা 2 নম্বর না, এই টোটাল দিস একটা পয়েন্ট। বুঝছো বিষয়টা? বুঝছো আমার কথা? এখানে যেমন আমি তোমাকে বলি, এটার মানে এটা 1 নম্বর আছে, এটা 2 নম্বর আছে, এই পুরোটাই একটা পয়েন্ট। এটা মানে হচ্ছে এটা, বুঝতে পারছো? যেটা আমি তোমাকে এতক্ষণ ধরে বলতেছি, পুরোটাই একটা পয়েন্ট। আমার কথা কি ক্লিয়ার তোমাদের কাছে? অর্থাৎ শর্ট হওয়ার কারণে কারেন্ট তো এদিকে আসবেই না, তাহলে আমাদের ইয়ে লাগতেছে কত, আয়ের পরিমাণ টোটাল 10 দিয়ে করব, আর হচ্ছে 10, তাহলে আমাদের আয় কত? 1.5 যাদের আসছে করতে পারে। আমি কি বুঝাইতে পারছি? তো ওই পাশ দিয়ে করে তারপরে একটা হ্যাঁ, কিন্তু এখন কি আপনার ওই মানে বুঝতে পারো 10 ধরে করে মানে আপনি আয়ের মান 10 বলছেন না, আয়ের মান না, আয়ের মান 10। আয়ের মান। আচ্ছা, এই শর্ট ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি তোমাদের কাছে। অনেকে যারা বুঝছো, যারা করতে পারছো এটা, তারা তো শর্ট সার্কিট বুঝছো, এটা ক্লিয়ার। যারা বুঝতে পারো না তাদের জন্য আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, মনে করো এরকম একটা দাগ দেওয়া আছে, একটু খেয়াল করো, কাইন্ডলি একটু খেয়াল করো। তোমাকে যখন এরকম শর্ট করা থাকে লাইন, তখন কারেন্ট সবসময় শর্টেস্ট ওয়ে দিয়ে যায়, শর্টেস্ট ওয়ে, ঠিক আছে? কারেন্ট সবসময় শর্ট ওয়ে দিয়ে যায়। যেটার বলে শর্ট সার্কিট বলে না, শর্ট সার্কিট থেকে আগুন লাগছে, এটা শর্ট সার্কিট কেন বলে বলো তো? মনে করো দুইটা তার, এটা একটা লাইট জ্বলবে, হ্যাঁ, একটা লাইট জ্বলবে। সো লাইটে কারেন্টের ভিতরে তার কিন্তু এইভাবে সংযোগ দেওয়া হয়। মনে করো এটা পজিটিভ, এটা নেগেটিভ, লাল আর কালো। তো এদিক থেকে কারেন্ট যায়, বাল্বটাকে জ্বালায়, জ্বালায় এদিক থেকে আসে। এটা হলো পুরো সার্কিট। শর্ট সার্কিট কেন বলে? মনে করো কারেন্টের তারটা এখান থেকে দুইটা লিক হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাহলে কি হয়? এখানে কানেকশন পাবে না, এখানে কানেকশন পাইলে তখন ওয়ার কষ্ট করে ওই দিক দিয়ে ঘুরতে যাবে, যাবে না, তখন এই প্লাসে মাইনাসে স্পার্ক হয়। বুঝা গেছে? এইটাকে বলতে হচ্ছে শর্ট সার্কিট, এই জন্য আমরা বলি শর্ট সার্কিট। তার মানে শর্ট সার্কিট মানে হচ্ছে কারেন্টটা যেই সার্কিট মানে কি রাস্তা না, যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল তার আগে একটা সহজ রাস্তা পেয়ে গেছে, সহজ রাস্তা পেলে কারেন্ট ওদিক দিয়ে যাবে। বুঝা গেছে? এটাকে বলতে হচ্ছে শর্ট সার্কিট। যখন তোমার কোনো কিছু শর্ট সার্কিট হবে তখন ওই কারেন্টটা পরবর্তীতে যাবে না, মানে কঠিন রাস্তা দিয়ে যাবে না, ইজিয়েস্ট ওয়ে দিয়ে যাবে। মনে করো এরকম জায়গা থেকে আমি যদি এটা না দিই, দ্যাট মিন্স কারেন্টটা এখান থেকে যাবে, এখান থেকে যাবে, এখানে যাবে, এদিকে ভাগ হবে, এদিকে ভাগ হবে, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে আসবে, আসবে, দুইটা মিলে এদিকে আসবে, ঠিক আছে? কিন্তু আমি যদি এই জায়গাটা শর্ট করে দেই, এই জায়গাটা যদি আমি শর্ট করে দেই, শর্ট করে দেওয়া মানে হচ্ছে কারেন্টটা যদি তোমার নরমালি এই পর্যন্ত যাওয়ার পরে তো আর শর্ট হচ্ছে না, হচ্ছে এদিকে চলে গেলে এদিকে চলে গেল, এখানে কারেন্ট আসবে, কোনো ঝামেলা আছে? এই পর্যন্ত কারেন্ট গেল, তুমি বলো এই কারেন্টটা এখানে আসার পরে ওর এদিকে যাওয়া কি দরকার, যেখানে ও এখান থেকে ডাইরেক্ট এখানে আসবে। বুঝছো বিষয়টা? তার মানে এরকম যদি থাকে এই কারেন্ট এখান থেকে এখানে চলে যাবে, তার মানে এই রোডটা টোটালি অকেজ, এটা কোনো কাজে দিবে না। এবং এই টোটাল পয়েন্টে এক মানে কি, মানে বিষয়টা হচ্ছে, বুঝছো? এখন আগের ম্যাথটা যেটা হয়েছে, আগেরটা অনেকেই বুঝছো না, এটা আবার একটু আমি নিজে প্রথমবারে একটু কনফিউজ হয়ে গেছিলাম। সেটা হচ্ছে এটা হচ্ছে আছে, দেখো এইটাই জাস্ট খালি এখানে যদি একটা রোদ দিয়ে দিতে হবে, একটা রোদ, তাহলে কিন্তু পুরো অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা রোদ দেওয়া মানে এরা দুজন হচ্ছে তোমার প্যারালাল আছে, তার সাথে এটা প্যারালাল আছে, তার সাথে এটা সিরিজ আছে, এইভাবে মনে করো। এখানে কোনো রোদ নাই, মানে এটা একটা শর্ট সার্কিট। ওকে, আচ্ছা প্রথমত আগে নরমালি বুঝাও, এই কারেন্টটা এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যায়, এটা যাওয়ার তো কোনো দরকার নেই, এটা তো বুঝছো। তার মানে এটার হিসাব ক্লোজ, ক্লিয়ার কি? আচ্ছা এরপরের অংশটা তোমরা বুঝো নাই, যেমন অনেকের কথা হচ্ছে প্রথমত এটা পাচ্ছি, তাহলে এটাই যাইলে ক্ষতি কি? বিষয়টা হচ্ছে প্রথম দিকে বলেন আমরা কি পয়েন্ট হিসেবে কাউন্ট করছি না,
এই পুরাটা কি একটা পয়েন্ট না? মনে করো এটা এ পয়েন্ট, এই পুরাটা দেখো তো, বুঝতেছো আমার কথাটা? একটা পয়েন্ট হিসেবে কাউন্ট করতেছি না, তাইলে আলটিমেটলি আমি যদি তোমাদের আরেকটু ছোট করে দেখাই, মনে করো এই দুইটা পয়েন্টের মধ্যে কোনো ডিফারেন্স আছে? দুইটা একই পয়েন্ট না? সো কারেন্ট আমার নরমালি এই পয়েন্টেই তো যাচ্ছে, এই পয়েন্টে যাওয়ার পরে কারেন্ট কোন দিকে যাবে, যেটা ইজি হবে। এখন সেটা এদিকে থাক আর এদিকে থাক, বুঝো আমার কথা? সো বিষয়টা হচ্ছে যে আগে পরে যেটা চিন্তা করতেছো, এখানে আগে পরে কিছু নাই, পুরোটাই তো একটা পয়েন্ট। এখানে কানেকশন দেওয়া যা, এখানে দেওয়া তাই, এখানে দেওয়া তাই, এখানে দেওয়া তাই, এরপরে এখানে দেওয়া তাই। আমার কথা বুঝছো? এই জন্য তো সার্কিট সিম্পলিফিকেশন প্রথমে দেখাই না, শর্টেস্ট ওয়ে করতে। তাইলে আমার আলটিমেটলি এই পুরোটা একটা পয়েন্ট। সো এই পয়েন্টে গিয়ে কারেন্ট শর্ট ওয়েতে যাবে না রোধ হয়ে যাবে? শর্ট ওয়েতে যাবে। তাহলে আলটিমেটলি এই রোধ কি পাচ্ছে এই কারেন্টের পরে? পাচ্ছে না। তাহলে এই রোধটা আমার থাকে, এই হচ্ছে, বুঝছো এবার? সো আলটিমেটলি আমার এখানে একটা রোধ কাটবে। মাথার উপর দিয়ে গেছে? বুঝছো? ক্লিয়ার সবার কাছে? ভাইয়া এখানে আনসার তো 1.0 1 পয়েন্ট ভুল আছে। ওরা ওই যে মাঝখানে তোমার এখানে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, এটা টাইপের ভুল করছে কিনা তত আমি জানি না। যদি মাঝখানে রেজিস্ট্যান্স থাকে তাহলে আরেকটু উত্তর আসবে। বুঝছো আমার কথাটা? আচ্ছা, তাহলে শর্টের ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার কাছে? ওকে, এখন আসো আরেকটা জানি কে বললাম কত করে দিতে? 5 এর নম্বর হলো 9, এর নম্বর 9 আর 5 নম্বরটা দেখো। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু খেয়াল করো, এই দাগ আর হচ্ছে এই দাগ, এই দুটার পার্থক্য বুঝো? এটা হচ্ছে সংযোগ হয়েছে, মানে কানেক্টেড, আর এটা হচ্ছে কানেক্টেড না, মানে এর উপর দিয়ে নাও আর এদিক দিয়ে নাও আর ওদিক দিয়ে নাও, একই কথা। ঠিক আছে? ওকে, এখন 5 নম্বর যেটা, আমাদের দুটো পয়েন্ট দিয়েছে এ আর বি। এখানে আমাদের একটা আছে, এখানে একটা আছে, আমি ড্রয়িং এ ভুল করলে একটু বলবো না। এই হচ্ছে আছে। আচ্ছা, তো নরমালি তো আমরা বুঝতে পারতেছি না, আমরা প্যারালাল বলতেছি, বুঝতে গেলে আমাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে এই টোটাল এটা একটা পয়েন্ট, তাই না? বুঝতেছ? বুঝা যাচ্ছে? এই পয়েন্টটার নাম আমার হচ্ছে এ। এই মাথায় এই মানে এই মাথায় এর যেখানে কানেকশন তো সবই। এখানে একটা পয়েন্ট আছে, এই টোটালটা হচ্ছে আমার বি, তাই না? বুঝা যায়? বুঝছো? বাকিটা বুঝতেছ? তাহলে এই টোটাল পয়েন্ট হচ্ছে বি। একটা অন্য কালার থাকলে ভালো, দেখো বিজি বিজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এনিওয়ে, তাহলে আমাদের দুইটা পয়েন্ট হচ্ছে এ আর বি, আর কোনো পয়েন্ট নেই। এখন আসা হচ্ছে রোধের মান দেয়, প্রত্যেকটি রোধের মান হচ্ছে 30। এই 30টা কার মাঝে আছে বলো তো? এ আর বি এর মাঝে। আচ্ছা, এই 30টা এ আর বি, আর এই 30টা, বুঝছো? তাহলে এটা মেইনলি হচ্ছে এই সার্কিট। এত সুন্দর একটা সার্কিটে কি জন্য আছে, বুঝতে পারছো? ক্লিয়ার এখন তোমার কাছে? সো এই জন্যই বললাম যে সার্কিট সিম্পলিফিকেশন যদি তুমি না করো, তাহলে তুমি নরমালি চেহারা দেখা ওই পার্লারের মতো অবস্থা হবে, কিছুই বুঝতে পারবে না। তো তুমি এখানে হাসলা, এটা আসলে কত ডেঞ্জারাস একটা জিনিস, তোমাদের কোনো আইডিয়া আছে? মানে জীবন লন্ডন হয়ে যাবে। লন্ডন বলতে আমি একটা বাস্তব অভিজ্ঞতা বলি। এটা হচ্ছে না, এটা হচ্ছে যে আমার নিজের বোনের ম্যারেজের সময়, আমার বোন হচ্ছে আমার থেকে 6-7 বছরের বড়। তো আমি যখন ভার্সিটি সেকেন্ড ইয়ার করি তখন ওর লাভ ম্যারেজ। তো মানে আমাদের দুলা ভাইয়া যশোর আমার বাসা, ওখানে কমিউনিটি সেন্টারে। তো হচ্ছে ওই দিন হচ্ছে 3টা বিয়ে আছে কমিউনিটি সেন্টার, অনেক বড় কমিউনিটি সেন্টার, মানে তালা ভাই। আমাদেরটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো এখন বিয়ের দিন তো ডেফিনেটলি সাজবে,
এটা একদম ড্রিম থাকে মেয়েদের, মনে করো যদি কোনো কারণে ছবি খারাপ হয় তাহলে বিয়ে আরেকবার করবে। এখন যে কারণে হচ্ছে যাই হোক অনেক বিয়ে দিয়ে করে সেই মনে হয় যেন মানে বিয়ে দিয়ে চিন্তা নাই সেই রাত থেকে সন্ধ্যা থেকে সকাল থেকে সাতটা ভালো বিশেষ যে ওকে যখন গাড়িতে করে নিয়ে আসা আমি মোটামুটি সব দায়িত্বে ছিলাম। তো ভাইয়ারা গাড়িতে করে আসছে গড়পক্ষ, তো আনফর্চুনেটলি দুজনের গাড়ি একসাথে চলে আসছে, হ্যাঁ মানে একই সাথে চলে আসছে। তো আপু গাড়ি থেকে নামছে, আমার বোনদের দেখে তো আমি চিনতেছি। তো এখন আপু গাড়ি থেকে নামার পরে হচ্ছে ভাইয়াও নামছে, তো ভাইয়ার আম্মু যে আমার আপুর সাথে বলতেছে, আমার ভাইয়ার নাম হচ্ছে রূপম। তো বলতেছে রূপম এটা আমার বোনের নাম হচ্ছে লাবণী। বলতেছে রূপম এটা কি লাবণী নাকি? আমি বলছি আরে না আমার বউ আমি চিনবো না। হ্যাঁ কি বলে এটা, আমি এতদিন ধরে দেখছি আমি চিনবো না ওকে, এটা লাবণী। তো আমার আপু শুনে হাসছে, আমি নিজেও কিছুক্ষণ কনফিউজ আসলে এটা কেমন মানে হইতে পারে তিনটা বিয়ে তো কোন বউ এসে পৌঁছাই কিছুক্ষণ পরে ভালো করে অবজার্ভ করে দেখি যে গাড়িতে মানে আমার আরো কাজিন যখন না তখন তো বাচ্চা। হ্যাঁ এই যে একটা বিড়ম্বনা এইরকম, আমি সেই থেকে ডিসিশন নিয়েছি আমি বিয়ে করলে ওই কমিউনিটি সেন্টার একটাই দিব, নাইলে কোন সময় দেখা যাবে যে কার কোন নিয়ে চলে গেছে। সবই তো একই টাইপের লাগে পৃথিবীতে। আমার কাছে দুইটা জিনিস খুব মানে কনফিউজ, এক হচ্ছে যারা হচ্ছে তোমার চাকমা সম্প্রদায়ের উপজাতি, আমার কাছে এটা সবাই লাগে। আমার দুইটা ফ্রেন্ড আছে, একটা নাম হচ্ছে একটা হচ্ছে তোমার ক্যাপন। আমি এই দুইটারই সেম লাগে, আমি বুঝি না ওর কথা বলে বারবার তো জিজ্ঞাসা করা যায় না, তো আমি ওর কথা বলার প্যাটার্ন দেখি কিছুক্ষণ বলছো আছে স্টিল আমি বুঝি না, দেখলে একই লাগে। যদি হাইট একটু কম বেশি হয় তাহলে হয়তো চিনা যায়, নাহলে আমার কাছে মানে এটাও সেম ওটাও সেম সবই তো সেম। আর এখন যে কিছু ওরা বিয়ে দিয়ে করছে ওদের সম্প্রদায় বিয়ে হয়, আমার সাথে একটা বলতেছে ওই ভাইয়ের ওয়াইফকে দেখছি সেই সুন্দর, আমি গিয়ে দেখছি সবই দেখ লাগে সবই এক, আমি কোনো মানে ডিফারেন্স খুঁজে পাই। এই জন্য বললাম যে একটা সিম্পল জিনিস এরকম জঘন্য করে বানায় ফেলতে পারি। হ্যাঁ তো আচ্ছা তাহলে এখন আশা করতেছি সার্কিট সিম্পলিফিকেশন তোমাদের সবার কাছে ক্লিয়ার, এগুলো নিয়ে কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। ওকে তাইলে এখন আমি যদি এক কথায় বলি যে চলতরিৎ থেকে আমাদের যে কোনো সার্কিটের প্রশ্ন যদি আসে পারবা সবাই? পারা উচিত, যদি না পারো তাহলে এটা তোমার দোষ। এবার আসলে চলতরিৎ থেকে কিছু নরমাল প্রশ্ন নেয়, সিম্পল প্রশ্ন, তুল্য মানে রোধ দিয়ে প্রশ্ন নেয়। আর সমান রো এল বাই এ, এটা কি জানো সবাই? হ্যাঁ বলো যে একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য, ইস্পাতের তারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, ক্ষেত্রফল 4 মিটার স্কয়ার, তারের দৈর্ঘ্য এটা, এর রোধ ইস্পাতের রোধ 2.0 into 10 inverse 12 বলে বা 12। এখন মনে করে বললাম যে দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য 1 মিটার আর ক্ষেত্রফল যদি আমি ডাবল করে ফেলি, ক্ষেত্রফল 8 মিটার স্কয়ার করলে ইস্পাতের রোধ কত বলতে পারবো? 4 into এই অঙ্কটা একটু খেয়াল করলে ভালো হয়, এই টাইপের আছে। একজন বলছে মানে এই সাইড বলছে 4 into 10 inverse 12, আর কারণ নতুন উত্তর আসছে সহমত ভাই সব। একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার, আমি মুখে বলে দিতেছি, আমার হাতে লেখা অনেক সুন্দর, আমি জানি একই থাকবে। আচ্ছা একই থাকবে বাকি না। এখানে একটা বিষয় তোমার বোঝার আছে, আমি কিন্তু ইস্পাতের রোধ চাইছি, তুমি পরে কি বলছো মানে কোন একটা জিনিসের রোধ কনস্ট্যান্ট, ওই উপাদানটার রোধ কনস্ট্যান্ট। কারণ লোহার রোধ লোহার মতনই হবে, তামার রোধ তামার মতনই হবে, কোনো কিছু উপাদানের রোধ মানে এই জিনিসটা এটা হচ্ছে কনস্ট্যান্ট। আমি তার কম বেশি করলাম, অল্প নিলাম না বেশি নিলাম, আমি এটা এতটুকু নিলাম, এটা তো লোহার, যদি লোহার তাই রোধ এটা যদি এত বড় নিই তাই, আমি এটা যদি গোল আকারে নিই তাই লোহা তো, সো ওইটার রোধ কনস্ট্যান্ট আছে। কিন্তু আমি যদি তারের রোধ চাইতাম বা ওই জিনিসটার রোধ চাইতাম তখন আমাকে এই সূত্র দিতে হবে। বুঝতে পারছি এই ট্রিকটা কিন্তু অ্যাপ্লাই করে পারছি। খেয়াল রাখবেন উপাদানের রোধ, অর্থাৎ দেখো ইস্পাতেরই রোধ চাইছেন,
উপাদান যেটা ছিল বা তারের উপাদানের রোধ যেটা দিয়ে তৈরি ওটার রোধই যদি চায় বুঝতে পারছি। আচ্ছা আর যদি আমি বললাম যে তারটার রোধ তাহলে এখন কত হবে তারের রোধ, হ্যাঁ তারের রোধটা, তাহলে আমাকে টোটালি ক্যালকুলেট করতে হতো আর এর সাথে কার কার রিলেশন এল আর এ কোনটা তারের রোধ একই আছে, তাহলে হচ্ছে আমার আর এর সাথে রিলেশন হচ্ছে এল আর এ, তার মানে r1 বাই r2 সমান হচ্ছে l1 a1 বাই l2 a2। এবার এখানে মান বসালে যা আছে বুঝতে পারছো, এই এতটুকু জিনিসের মধ্যে কিন্তু চেঞ্জ ঘটায় ক্লিয়ার। আচ্ছা আর এগুলো তো জানোই সমানুপাতিক দিয়ে শিখাইছি, আর এর সাথে যদি শুধু এল এর রিলেশন থাকতো তাহলে r1 বাই r2 সমান l1 বাই ওকে। তাইলে আশা করতেছি এগুলো নিয়ে ঝামেলা আর নাই। এরপর আসো পেজ নাম্বার 12 তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক এই দুটো ডিফারেন্স একটু মনে রাখবা। আচ্ছা এখন আসো হচ্ছে এখানে যে সূত্রগুলো আছে এগুলো দিয়ে ডাইরেক্ট ম্যাথ আছে, আমি এর মধ্যে তারপর দুইটা তোমাদেরকে বলে দেই যে যেগুলো নরমালি আসে। ফ্যারাডের সূত্র কি, ফ্যারাডের প্রথম সূত্র কি তোমার হচ্ছে তড়িৎ দ্বারা যেটুকু জমা হবে এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি ফিজিক্স দুইটা মিলাই তোমার হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া আছে না ওই অংশের মধ্যে পড়ে বুঝতে পারছো। এবং তোমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্সের অনেকগুলো পোর্শন মিলে, যেমন তোমার হচ্ছে তড়িৎ রসায়নে যেমন মিলে, আবার হচ্ছে তোমার প্রথম চ্যাপ্টার চার্লস বয়েলার ফিজিক্সের 10 নম্বর চ্যাপ্টার অনেকগুলো পোর্শন মিলে, আবার 7 নম্বর অধ্যায় পদার্থের গঠন, আবার হচ্ছে তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে যে বন্ধনগুলো রাসায়নিক বন্ধনের ওই পোর্শন এগুলো সব মিলে তাতে অনেক বল ঠিক আছে। ওকে তো এখন এখানে যে ফর্মুলাগুলো আমাদের নরমালি লাগবে এটা তো জানো, এগুলো নরমালি তোমরা জানো। আচ্ছা আর হচ্ছে এগুলো আমার মনে হয় না বলার দরকার আছে, সরাসরি যা সূত্র আছে বসাই দিবা, এখানে আসলে ব্যাচের কিছু নাই, অপশন দেওয়া থাকে এটা দেওয়া থাকে ওটা বের করো। আচ্ছা এরপরে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের চুম্বকীয়, এটা মনে হয় তোমাদের নাই আছে কি, তড়িৎ প্রবাহের চুম্বকীয় না থাকলে তোমরা অনেক বেঁচে গেছো, অনেক বড় চ্যাপ্টার এবং অনেক এক্সেস সূত্র লাগে। তারপরেও আমি কয়েকটা বলে দেই সূত্র একটু দাগে রাখো, হ্যাঁ এগুলো একটু দেখে দেখো, কোনো যদি কপাল খারাপ থাকে তাহলে এগুলো থেকে আসবে। পেজ নম্বর হচ্ছে 17 এর সূত্রাবলীর মধ্যে তোমার 3 নম্বর সূত্র হল ভোল্টেজের 5 নম্বরটা আর হচ্ছে 8 নম্বরটা, ঠিক আছে এই পেজ নম্বর হচ্ছে 18 এগুলো অবশ্য অন্তর্ভুক্ত। 18 আমি যেগুলো বলতেছি এগুলো একটু দাঁড়াও, এগুলো অন্তর্ভুক্ত ইনক্লুডেড, এগুলো হলো যে চলতরিত। 18 হচ্ছে 10, তারপর হচ্ছে 11, 12, 13, 14, ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ এই করে শান্তিটা আমি বুঝাই দিচ্ছি, শান্ট কিন্তু এই চ্যাপ্টার না, শান্ট হচ্ছে চলতরিত থেকে, ঠিক আছে। তো এখানে একটু কম বেশি করছে, শান্টের অঙ্কগুলো একটু বুঝো। দেখো শান্টের ক্ষেত্রে যদি আমি করি নরমালি শান্ট মানে জানো সমান্তরালে একটা রোধ যদি যোগ করা হয়, কেন আমরা যোগ করি, মনে করো একটা অ্যামিটার এখান দিয়ে তোমার টোটাল কারেন্ট যাচ্ছে, ডাইরেক্ট যদি এখান দিয়ে পুরো ফুল কারেন্টটা যায় এটা কিন্তু একদম পোড়ায় দেবে, নষ্ট করে ফেলবে। এই জন্য এই কারেন্টটা একটু কমায় দেওয়ার জন্য আমরা সমান্তরালে একটা রোধ যোগ করি, সমান্তরালে যেটা যোগ করি এটা বলে হচ্ছে শান্ট। এইটুকু ক্লিয়ার? আচ্ছা এইটুকু ক্লিয়ার হলে এখন আসো শান্টের ক্ষেত্রে যদি আমরা আসি গ্যালভানোমিটার বা ইয়ের ক্ষেত্রে মনে করো যে এটা হচ্ছে আমার একটা গ্যালভানোমিটার, একটু খেয়াল করি সবাই কাইন্ডলি, এখান থেকে প্রশ্ন আসে। তো এটার সাথে আমি শান্টকে অ্যাড করব সমান্তরাল, এই পর্যন্ত বুঝছো না সবাই ক্লিয়ার? আচ্ছা এখন দেখো আমার এখান থেকে টোটাল কারেন্ট যাবে আই কারেন্ট, ঠিক আছে। এই কারেন্টটা গিয়ে দুই ভাগ হবে,
একটা হচ্ছে আইজি আর একটা হচ্ছে আইএস, ঠিক আছে? আচ্ছা, আর এটার রোধ ধরে নিলাম জি আর এটার রোধ ধরে নিলাম এস। এখন দেখো সূত্রগুলো কোনো মুখস্থ করার কিছু নাই। নরমালি যদি আমি তোমাদেরকে বলি আইএস টা কত, কারেন্ট ডিভাইডার দিয়ে তুমি বের করতে পারো। আইএস মানে কত? সূত্র মিলছে দেখো তো, তোমার হচ্ছে 11 নম্বরটা, বুঝছো? সো এটা মুখস্থ করার কিছু নাই, বুঝা যায়। একইভাবে যদি আমি আইজি বের করি, কারেন্ট ডিভাইডার হিসাব করো, এস বাই মিলছে, বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে যে কোনোটা তোমাকে দিয়ে দিবে, এটা রোধ, এটা দিয়ে এটা চাপ, বা এটা দিয়ে চাপ, অথবা এটা দিয়ে দিবে, একটা রোধ দিবে চাপ, অপশন থেকে বসাই দিবে। মানে শান্তের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হবে। এরপরে হচ্ছে পেজ নাম্বার 22। পেজ নাম্বার 22 এর 1 2 3 এই কয়টা দাগাও, 4 নম্বর দাগাইতে পারো। 4 নম্বরটা দরকার নাই, 1 2 3 বাস হয়ে গেছে। 1 2 3 এটা হইলে আমি এবার আর কয়েকটা টপিক কি বলবো এই জায়গা থেকে। তোমাদের কারশফটা একটু বুঝিয়ে দিব, আর হচ্ছে কারশফটা বোঝাবো হচ্ছে রিটেনের জন্য। কারশফ নরমালি ইয়েতে দিবে না, এমসিকিউতে দিবে না, কারণ কারশফের অঙ্ক বড়। এখন আমরা বলতে ট্রান্সফরমার। ট্রান্সফরমার দেখছো কেউ কখনো? দেখছো? কেউ দেখো না? টুস্টাস করে বাস করে দেখো, বড় বক্স মতো থাকে দেখো। ও উমেন কলেজ ছিল না, মহিলা কলেজ ছিল। আচ্ছা, ট্রান্সফরমারটা হচ্ছে, এটা কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে হয় ভোল্টেজ বাড়াই দিবে, নাহলে কারেন্ট বাড়াই দিবে। কেন লাগে? এই জন্য লাগে বিদ্যুৎটা এখান থেকে তৈরি করে এখানে দিচ্ছে না, এই কারেন্ট আস্তে আস্তে কই দিবে। মনে করো যদি এটা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র হয়, তাহলে কর্ণফুলী নদী অর্থাৎ রাঙামাটি থেকে আসতেছে। আবার যদি তোমার পায়রা তাপ বিদ্যুৎ হয়, তাহলে ওখান থেকে আসতেছে। যদি মনে করো নেক্সট আমরা যে পাবো রূপপুর পারমাণবিক, তাহলে রূপপুর থেকে তোমার আসবে, অর্থাৎ পাবনা ঈশ্বরদীর এখানে, তাই না? আবার রামপাল বিদ্যুৎ কেন্দ্র যদি হয়, তাহলে বাগেরহাটের ওদিকে কুন্দা বাগেরহাট, ওই মাথা থেকে যে ঢাকায় যে কারেন্টটা আসতেছে, এই কারেন্টটা আসতে গেলে তোমরা জানো তারের মধ্যে দিয়ে অনেক কিছু যায়, তার গরম হবে, শক্তির অপচয় হবে, একটা সাউন্ড হতো। আমি এখান থেকে যে জোরে কথা বলতেছি, এটা যতটুকু এখান থেকে শুনতেছ, ওই পাশ থেকে যত শোনা যাবে, ওয়েভটা কমে যায় না? তার মানে আলটিমেটলি এই কারেন্টটা যদি এখানে আসতো, এই লাইটটা মানে যে একদিন হয়েছিল না, টিউ টিউ এভাবে চলতো, বুঝতে পারছো? তো আমাদের যে কাজটা করতে হয় যে ভোল্টেজ বাড়াই দিতে হয় অথবা কারেন্ট বাড়াই দিতে হয়। ধরো আমার তো 220 না হলে চলবে না, 220 ভোল্টেজ না হলে চলবে কোনো কিছু, 220 ভোল্টেজ লাগবে। এখন তুমি ওখান থেকে যদি 220 ভোল্টেজই পাঠাও, তো আস্তে আস্তে 15 ভোল্টেজ হয়ে যাবে, বুঝছো না? এই জন্য আমাদের যে কাজটা করতে হয় যে ভোল্টেজটা বাড়াই দিতে হয়, অথবা ক্ষেত্র বিশেষে কারেন্ট বাড়াই দিতে হয়। এখন একসাথে তো দুইটা বাড়াইতে পারবো, একটা বাড়লে আর একটা কমে। এবং কারেন্ট কমায় ভোল্টেজ বাড়াই দিলাম, ভোল্টেজ কমায় কারেন্ট বাড়াই দিলাম, আবার যেটা লাগে। এই কাজটা করা হচ্ছে ট্রান্সফরমার। এই জন্য কিছুক্ষণ পর পর আমাদের ট্রান্সফরমার অ্যাটাচ করা হয়। ট্রান্সফরমারটা একটু খেয়াল করো, ট্রান্সফরমারটা এরকম 4 কোণা চাক থাকে, কতগুলো প্লেটের মতো থাকে, এরকম এরকম কয়েকটা প্লেট একটার উপর একটা, এর মাঝখানে এরকম কয়েল আকারে তার পেছন থাকে। আচ্ছা, যেখানে আমরা ইনপুট দিব এটা বলে মুখ্য কুণ্ডলী, এটাকে বলা হচ্ছে গৌণ, প্রাইমারি সেকেন্ডারি। আচ্ছা, এখন ট্রান্সফরমার দুই রকম, একটা হচ্ছে স্টেপ আপ বা আরোহী, আর একটা হচ্ছে স্টেপ ডাউন অবরোহী। আচ্ছা, স্টেপ আপ মানে বোঝা যাচ্ছে এটা কি বাড়াই দিবে, কমকে বাড়াই দিবে, আর স্টেপ ডাউন মানে বেশিকে কমাই দিবে। দেখো, কমকে যদি তুমি বাড়াইতে চাও, কমকে বাড়ানো মানে এখানে তোমার মুখ্য কুণ্ডলীতে অল্প থাকবে, এইটাকে তুমি বেশি বাড়াই দিবা, তাহলে গৌণ কুণ্ডলীতে বেশি হবে। এটা কেন বলতেছি, কারণ অনেক ক্ষেত্রে তোমাকে বইলে দিবে না অঙ্কে যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এত, গৌণ কুণ্ডলীর ব্যাচ সংখ্যা এত, বলে দিবে না। বলে দিবে যে দুইটা কুণ্ডলীর পাক সংখ্যা এত এত। তোমাকে বুঝে নিতে হবে যে আমার কি করা লাগবে, মুখ্য কুণ্ডলীর কোনটা হবে, গৌণ কুণ্ডলীর কোনটা হবে, বুঝতে পারছি? আচ্ছা, তাই স্টেপ আপের ক্ষেত্রে ডেফিনেটলি আমার সেকেন্ডারিতে বেশি হবে ব্যাচ সংখ্যা, আর স্টেপ ডাউনের ক্ষেত্রে মানে এখানে আমার অল্প হবে, এখানে আমার বেশি হবে।
স্টেপ ডাউনের ক্ষেত্রে এখানে আমার বেশি হবে, কিন্তু এখানে আমি অল্প পাইতে যাচ্ছি, তাহলে এখানে আমার কম হবে। এটুকু ক্লিয়ার? এখন এই ট্রান্সফরমারের যে ব্যাপারটা হয়, এইখানে তুমি যে ভোল্টেজটা দিবা এখানে তুমি বি সেকেন্ডারি পাবা, তাহলে সেই অনুযায়ী আমি বাড়াবো কমাবো, বা অথবা এখানে আমি যে কারেন্টটা দিব এখানে আমি সেই কারেন্টটা কম বেশি করে পাবো। আচ্ছা, তো এইটা নরমালি একদম সিম্পল যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আমরা সবাই জানি। এখানে আমাদের তিনটা ব্যাপার রিলেটেড। এক নম্বর হচ্ছে এন, এন মানে হচ্ছে মানে কতগুলো প্যাচ দিছে, বাংলায় বলে পাক সংখ্যা বা রোটেশন যতগুলো আছে পাক সংখ্যা বা প্যাচ সংখ্যা, প্যাচ। আচ্ছা, নাম্বার 2 সেটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ আর তড়িৎ চালক শক্তি প্রায় একই জিনিস, এটা জানো। সো এটাও আমাদের অনেক ক্ষেত্রে লাগে, তড়িৎ চালক শক্তি। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের আছে সেটা হচ্ছে কারেন্ট, বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে? তো এদের মধ্যে আমাদের যে সূত্রটা দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ আসে এবং আসবে সেটা হচ্ছে একটাই সূত্র, খুবই সিম্পল। আই বাদে বাকি সবাই সমানুপাতিক, মানে এন এর প্রাইমারি এন এর সেকেন্ডারি অনুপাত, ভি এর প্রাইমারি ভি এর সেকেন্ডারি অনুপাত, ই এর প্রাইমারি ই এর সেকেন্ডারি অনুপাত। সেট শুধুমাত্র আয়টা হচ্ছে, বোঝা গেছে? এখন তোমাকে কেমন প্রশ্ন দিবে, একটা কুণ্ডলীর মনে করো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দিয়ে দিল, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 300, গৌণ কুণ্ডলীর মনে করো হচ্ছে 500। হ্যাঁ, তাহলে মুখ্য কুণ্ডলীতে যদি 200 ভোল্টেজ দেওয়া হয়, গৌণ কুণ্ডলীতে কত হবে? আমার কথা বুঝতে পারছো? যে কোনোটা, বা একইভাবে এটা চাইতে পারে, কারেন্ট চাইতে পারে, জাস্ট খালি সূত্রটা নিয়ে বসাই। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাইলে আশা করতেছি এই অংশ নিয়ে আর ঝামেলা নাই। লাস্ট একটা অংশ তোমাদের বাকি, সেটা হচ্ছে কারশফ। কারশফটা আমি একটু বুঝাই দেই। কারশফটা তোমাদের এমসিকিউ তে কখনোই আসবে না, আসলে হচ্ছে রিটেনে আসবে। রিটেনে আসলে যেটা করবা, পুরো তো আসলে ক্যালকুলেটর দিবেন, অত বড় করা যায় না। যে পর্যন্ত আসে মোটামুটি ক্যালকুলেশন ওইভাবে রেখে দিবা, কাটাকাটি করার দরকার নেই। কারশফের ল হচ্ছে দুইটা, বা কারশফের রুল এটা হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে পয়েন্ট ল বা বিন্দু সূত্র, আর এটা হচ্ছে লুপ ল বা আবদ্ধ ক্ষেত্র সূত্র। আচ্ছা, পয়েন্ট ল মানে বোঝায় যাচ্ছে একটা পয়েন্টে অ্যাপ্লাই করব, একটা পয়েন্ট। আমরা যখন বিভিন্ন সার্কিটে যতক্ষণ ধরে দেখলাম, এরকম আমাদের সার্কিট ছিল না বিভিন্ন, মানে আমি একটা পয়েন্টে অ্যাপ্লাই করব, একটা পয়েন্ট। এই পয়েন্টে টোটাল আমার কারেন্ট আসা আর যাওয়া এটা সমান হবে, মানে ইনপুট ইকুয়াল টু আউটপুট। পয়েন্ট লতে যেটা বলা হয়েছে আই ইনপুট ইকুয়াল টু আই আউটপুট। মনে করো আমার এখান থেকে I1 কারেন্ট যাচ্ছে বা I কারেন্ট যাচ্ছে, এখান থেকে আমার I2 বের হয়ে যাচ্ছে, এখান থেকে I3 বের হয়ে যাচ্ছে। তাহলে আমার I ইনপুট কত, এই পয়েন্টের দিকে আসতেছে কত, I, আর বের হয়ে যাচ্ছে কত, বুঝা গেছে? আচ্ছা, একইভাবে আমি যদি একটা বড় করে দেখাই, মনে করো এটা I1 I2, তাহলে আমাদের এই ক্ষেত্রে কত হবে বলতো? এই পয়েন্টের দিকে আসতেছে কোন কারেন্ট, I1 আসতেছে, I3 আসতেছে, I5 আসতেছে, এই কটা যাচ্ছে কোনটা, I2 I4। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। এগুলো আসলে আমাদের কি কাজে লাগে, কি কাজে লাগে মানে তোমাকে দুইটা ইয়ার মান দিয়ে দিছে, এই আইটা তুমি জানো লেখ লাইনে কেমনে বের করবে, একটা পয়েন্টে অ্যাপ্লাই করে দিলে তুমি ডাইরেক্ট বের হবে, তোমাকে অত কষ্ট করা লাগে। এগুলো হলো সেলফ ক্ষেত্রগুলোর ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে লুপ ল। এটা শুধুমাত্র রিটেনের ক্ষেত্রে লাগবে। রিটেনে যে বড় বড় ম্যাথ গুলো আছে সেগুলো করতে যদি বড় বড় লুপ দেওয়া থাকে তখন আমাদের এটা লাগবে।
করব লুপ লয়ের ক্ষেত্রে যে কথাটা মনে রাখবা ভালো করে বুঝো আমি একটা কথা বলি এখানে সেটা হচ্ছে টোটাল যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে আমার 0 ঠিক আছে টোটাল ভোল্টেজটা 0 এখানে এই ভোল্টেজটা আমার তিনটা ফরম্যাটে থাকতে পারে নাম্বার 1 যেখানে ডাইরেক্ট ভোল্টেজ দেয় 10 ভোল্ট বা এরকম ডাইরেক্ট যেটা ভোল্টেজ দেয় হ্যাঁ আচ্ছা আরেকটা হতে পারে আমার ই আকারে দেয়া পরিচালক শক্তি এটা হতে পারে না 10 ভোল্ট 5 ভোল্ট এরকম পরিচালক শক্তি মানে টোটাল ভোল্টেজ বলতে আমরা কোন কোন ভোল্টেজ গুলো নিব নাম্বার 3 যেখানে আমার আর আছে কারণ আর থাকলে V IR না এই ফরম্যাটে আমার ভোল্টেজটা থাকতে পারে ক্লিয়ার এই তিন রকম ভোল্টেজ আমরা নিব আর কিছু দেখব এই তিন রকম ভোল্টেজ আমরা নিব এবং টোটাল তিন রকম ভোল্টেজের সমষ্টি আমরা জিরো করতে হবে ক্লিয়ার এতটুকু এখন এটা হলো মেইন কথা এটা মনে রাখো এখন আমরা যে কাজটা করব সার্কিটের যে কোনো একটা পয়েন্ট থেকে আসা শুরু করব আমরা দুই ভাবে ঘুরতে পারি একটা হচ্ছে ক্লকওয়াইজ আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ তোমার ইচ্ছা বাট কথা হলো তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরতে হবে যদি ক্লকওয়াইজ ঘুরো ক্লকওয়াইজই ঘুরতে হবে একটা লাভ ম্যারেজ একটা অ্যারেঞ্জ ম্যারেজ করা যাবে না বুঝাইতে পারছি দুইটা দুই রকম করা যাবে ক্লিয়ার কথা একবার ক্লকওয়াইজ মানে ভাইয়া বলে দিছে ইচ্ছা আমার ইচ্ছা আমি এটা ক্লকওয়াইজ করব এটা এমনি করলে হবে যেটাই ঘুরবা একই দিকে ঘুরতে হবে মানে দুইটা ক্লকওয়াইজ অথবা দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ এই ক্ষেত্রে তোমার স্বাধীনতা আছে তবে যাই করবা একই হইতে হবে আচ্ছা এখন মনে করো আমি ফার্স্ট এবং এটা অ্যাপ্লাই করব কোথায় একটা লুপে লুপ মানে হচ্ছে একটা বদ্ধ ক্ষেত্র এইখানে কয়টা লুপ আছে তুমি বলতে পারবা তিনটা লুপ আছে এটা একটা আর এই পুরোটা একটা বুঝতে পারছো আমি যে কোনোটাতে অ্যাপ্লাই করব এখন আসো ফার্স্টলি আমি যদি এই লুপটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি আমি মনে করব ক্লকওয়াইজ যাব ঠিক আছে তাহলে আমি দুইটাতেই ক্লকওয়াইজ যাব তো আমি মনে করো এখান থেকে যাওয়া শুরু করব যেখান থেকে যাবা ওখানে এসে থামতে হবে তো যাইতে যাইতে আমি কোনটাকে পাইলাম 10 এটা কি একটা ভোল্টেজ না তুমি যখন ভোল্টেজে ঢুকবা খেয়াল রাখবা তুমি যেদিকে যাচ্ছ ওদিকে ভোল্টেজের কোন মাত্রাটা আছে মানে ঢোকার সময় কোন মাত্রাটা পাচ্ছ প্লাস পাচ্ছি না মাইনাস পাচ্ছি মাইনাস তাহলে এটা আমার মাইনাস ওকে এটা কাজ শেষ আসতেছে রেজিস্ট্যান্স পাইছি মানে এই ভোল্টেজটা আমি নিব V IR যখন তুমি রেজিস্ট্যান্স পাবা তখন খেয়াল করবা তুমি যেদিকে যাচ্ছ কারেন্টও সেদিকে যাচ্ছে যদি কারেন্ট সেদিকে যায় প্লাস কারেন্ট সেদিকে না যায় মাইনাস এখানে আমি যদি যাচ্ছি কারেন্ট সেদিকে না তাহলে প্লাস V IR ফরম্যাটে নিব মানে হচ্ছে I1 * 2 বুঝছেন এই জায়গায় ঝামেলা শেষ এখানে একই কাজ রেজিস্ট্যান্স পাচ্ছি এখানেও কি আই কারেন্ট যাচ্ছে না এবং একই দিকে এটা হচ্ছে আমার বুঝছে এদিকে আসো আমি এদিকে আসতেছি কারেন্ট তো সেদিকে তাহলে এটাও প্লাস চলে আসছে আর আছে কোন পয়েন্ট তাহলে এই সবগুলো কেমন হচ্ছে ক্লিয়ার এগুলো আমরা কেন করি কারণ এটাতে সমীকরণ বানাবো সমীকরণ বানায় দেখা যায় যে I1 I2 যুক্ত একটা সমীকরণ হবে তারপরে আরেকটাতে হয়তো এরকম I1 I2 যুক্ত একটা সমীকরণ পাবো এটা 3I1 2I2 তারপর যে xy এর মতো মান বের করা হ্যাঁ ওই কাজ আমরা করি তো সো বললাম যে এগুলো হচ্ছে মেইনলি তোমাকে রিটেনের জন্য দিবে এমসিকিউ এর জন্য দিবে না সবাই আচ্ছা এখন যদি আমি সেকেন্ড লুপটাতে অ্যাপ্লাই করি খেয়াল করো সেকেন্ড লুপের মনে করো আমি এখান থেকে যাওয়া শুরু করব এখান থেকে তাহলে যাওয়া শুরু করলে কি প্রথমে 4 এটা যেদিকে যাচ্ছি সেদিকে প্লাস তারপর এদিকে আসতেছি দেখো আমি যেদিকে আসতেছি কারেন্ট কি সেদিকে অপোজিট দিকে তাহলে -I4 * 1 আচ্ছা এবার আমি আবার যখন যাচ্ছি কোন মাথা পাচ্ছি প্লাস তাহলে +10 আচ্ছা আসো এরপর হচ্ছে এখান থেকে যখন আসতেছো আমি যেদিকে কারেন্ট সেদিকে তাহলে হচ্ছে I5 * 6 আর এখান থেকে যখন যাব আমি যেদিকে যাচ্ছি কারেন্ট কি তার অপোজিট দিকে না তাহলে হচ্ছে -I2 * 5 এই টোটালটা কেমন 0 বুঝাতে পারছি এটা হচ্ছে আমাদের মেইনলি কারশফের রুল ছিল তো কারশফের রুল দিয়ে এখন তোমাদের ম্যাথ তোমাদের দিবে না বেশিরভাগ ক্ষেত্রে আবার নাও বলতে পারি না কারশফের অঙ্ক সবচেয়ে বেশি আসতে পারে
ইঞ্জিনিয়ারিং জায়গা বলেছে, কারণ বড় অঙ্ক তো জটিল জটিল করা যায়। কিন্তু তোমার যদি 1-2 মিনিটের কাজ হয় তাহলে কাজ দেওয়া যাবে না, তুমি বুঝতেই পারছো দুইটা ইকুয়েশন আসবে, ওটা সমাধান করে মান বের করতে হবে, তো টাইম কনজিউম। তো তারপর আমি শিখা রাখলাম, জেনে রাখলাম যদি কখনো একদম নিতান্ত নিরুপায় হয়ে যায় যে পরীক্ষার হলে গিয়ে রিটেনে চলে আসছে, তুমি তো কিছুই পারতেছো না, তোমাকে বোমা মারলেও তোমার ভিতর থেকে কোনো শব্দ বের হচ্ছে না, সেই ক্ষেত্রে আর কি করবো, এরকম ড্রয়িং করে মনে মাধুরী শ্রীদেবী ক্যাপ্টেনের বিষয়ে যতটুকু দেখা যায় করে আসবো। ওকে, তাহলে মোটামুটি তোমাদের ফিজিক্স এই পর্যন্ত ক্লিয়ার। তোমাদের মনে আজকে আবার ফিজিক্স আর লেকচার নাই, তাহলে তোমাদের সাথে আজকে আমার ফিজিক্স লাস্ট ক্লাস। তোমাদের ওভারঅল ফিজিক্সে কোনো সমস্যা আছে কিনা কোনো চ্যাপ্টার স্পেসিফিক, যারা ক্লাস করো নাই সেই ক্ষেত্রে যেটা কোনো ব্যাখ্যা নাই তারা এগুলো দেখি, যারা ক্লাস করছো সবগুলো করার পরেও কোনো ঝামেলা আছে কিনা, বা তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে অন্য কোনো হেল্প লাগবে কিনা। আমি তোমাদেরকে বলবো যে যদি তোমাদের হ্যাঁ বলো। অনেক সময় একটা প্রশ্ন সলভ করতে গেলে অনেক জায়গায় আসতে পারে। আচ্ছা, আমি এটা তোমাদের একদম প্রথম লেকচার থেকে বলে আসছি, তোমাদের একটা গ্রুপ আছে, আমি বলছি এরপরে ওই গ্রুপ থেকে তোমরা একটা মেসেঞ্জার গ্রুপ খুলবা, বলছি না একটা মেসেঞ্জার গ্রুপ খুলবা। মেসেঞ্জার গ্রুপটা কি হেল্প করে, ক্লাসে যেমন অঙ্ক দেই, দুইজন পারে আরেকজন পারো না, 15 জন পারো, একজন তো পারে। ফার্স্ট অফ অল আগে যে যে সমস্যাটা হবে ওই গ্রুপে দিবা, স্মার্টলি কাজ করো, ওই গ্রুপে দিবা যে এই ম্যাথটা আমি পারতে চাই, তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলে যারা না দেখবে, তাহলে যে পারে সে করে দিবে। যদি এমন না যে কেউই পারতেছ না, তখন ওই ম্যাথটা গ্রুপে দিয়ে দিবা, তাহলে আমি গ্রুপে থাকি, তোমাদের যে বড় গ্রুপটা যাবে, তাহলে ওটা আমি সময় মতো আমি রাতে বা কখনো ফ্রি হলে সলভ করে দিই। বুঝতে পারছো আমার কথাটা? এটা আমি তোমাদের বলছি। তো এই কাজটা করবা, আর উইকলি টেস্টগুলো তোমরা সব কি শেষ নাকি হচ্ছে? উইকলি টেস্টগুলো দিবা, মডেল টেস্ট যদি হয় মডেল টেস্টগুলো দিবা ডেফিনেটলি। ওগুলো সলভ দেয় না তোমাদের? আরে অ্যানসার দেয়, রিটেন তো সলভ দিয়ে দেওয়ার কথা। আচ্ছা দেখে আমি করবো, আর ওখানে যদি তোমাদের ঝামেলা হয় তাহলে ওটাও সেম কাজ করবে, বুঝতে পারছি? তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে আমি একটা বিষয় বলবো যে ফিজিক্সটা একটু মানে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো, কারণ ম্যাথের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চাইলেও ভালো না করা যায়, ভালো মানে খুব করতে পারবে না। কেন? কারণ যদি টিচার প্রশ্ন কঠিন করে সেই ক্ষেত্রে আসলে মানে ব্যাচ দিলে, যেমন তুমি তো লিমিটেড নলেজ, তাই না? তোমাকে যে যে ব্যাচগুলো আমি দেখাইছি যেরকম আসতে পারে সেগুলো তুমি জানো। টিচার যদি এর থেকেও বেশি ব্যাচ দেয় সেক্ষেত্রে একটু টাফ হয়ে যায়। আমি তোমাদেরকে সবসময় বলবো যে টার্গেট রাখবা ফিজিক্স কেমিস্ট্রিতে মার্ক করবে, স্পেশালি কেমিস্ট্রি, কারণ কেমিস্ট্রিতে প্রশ্ন কখনো চেঞ্জ হয় না। যা পড়ছো বইয়ে যে রিঅ্যাকশন গুলো পড়ছো এগুলো তোমাকে কখনো ওই হফম্যান ডিগ্রেডেশন শেখায় আরেক ধরনের রিঅ্যাকশন দিবে না। তোর কথা বোঝা গেছে? তুমি যে রিঅ্যাকশন গুলো শিখছো এগুলোই দিবে। এবং তুলনামূলক কেমিস্ট্রিতে আমার কাছে মনে হয় যে চ্যাপ্টারটা কম, মানে পরিমাণটা কম না, অ্যামাউন্ট 5-10 চ্যাপ্টার। তো টার্গেট রাখবো হচ্ছে কেমিস্ট্রিতে বেশি ভালো মার্ক তোলা। দেন সেকেন্ডলি যেটা করবে সেটা হচ্ছে ফিজিক্সে মার্ক তোলা। ফিজিক্সে এই জন্য যদি কেউ ভালো সাবজেক্ট পাইতে চাও, মানে আল্লাহর রাস্তায় চান্স না, চান্স তো অনেকেই হয়তো পাবা, শেষ সাবজেক্ট পেয়ে যদি চান্স পাও যে কি নিয়ে পড়ো, মৃত্তিকা, পানি ও পরিবেশ, এরকম যদি হয় তাহলে কিন্তু তোমাকে যদি একটা ভালো সাবজেক্ট পাইতে হয় তোমাকে 2 দিকে মার্ক পাইতে হবে। একটা হচ্ছে বায়োলজি, তাহলে তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলো পাবা, ফার্মাসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো। এখন বায়োলজিতে যারা উইক বা পড়ো নাই বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা কোনো কারণে বায়োলজি হয়তো মুখস্থ পারো, বায়োলজিতে মার্ক এভারেজ থাকে, তাদের জন্য ম্যাথ এবং ফিজিক্স এই দুইটার মধ্যে একটা ভালো করতে হবে। কারণ তুমি যদি ম্যাথ এবং ফিজিক্স ভালো না করো আলটিমেটলি তোমার ইঞ্জিনিয়ারিং সব ছুটে যাবে, যতগুলো ইঞ্জিনিয়ারিং আছে, তোমার রোবোটিক্স অফ সিএসসি, ট্রিপলি, ডেটা ইঞ্জিনিয়ারিং, এটা যা যা আছে সবগুলো তোমার ছুটে যাবে। সেকেন্ডলি অ্যাপ্লাইড যে সাবজেক্ট গুলো আছে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, এগুলো তুমি পাবে। তো তোমার জন্য আলটিমেটলি বরাদ্দ থাকবে এগুলো। যেমন আমাদের বারে আমি বলি, আমাদের বারে সাবজেক্ট ছিল এই ইউনিটে প্রায় 41টার মতো। হ্যাঁ, তো আমি এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য জায়গার নিয়ম কিন্তু সাবজেক্ট চয়েস হিসেবে, এটা তো জানো। তো তুমি আগে চান্স পাইছো বলে তুমি সব সাবজেক্ট পাবা তা কিন্তু না। তো আমার 41টা সাবজেক্টের মধ্যে আমার আসলে মনে হয় 37টা সাবজেক্ট, বুঝতে পারছো? মানে বায়োলজির মধ্যে গেছিল, বায়োলজি রিলেটেড 4টা আমার আসলে। অথচ আমার আগে সিরিয়াল থাকা অনেকে সাবজেক্টই পেয়েছে 20টা, মানে ওখান থেকে তোমার চয়েস দিতে হবে। রিজন কি? মানে ওরা এভারেজে সব পাইছে, এটা 12, এটা 14 এইভাবে করে পাইছে। হ্যাঁ, তুমি যদি আমি বারবার বলছি, তুমি যদি মানে ইয়েতে তোমাদের টোটাল মার্ক কত, ওদি এমসিকিউ তে হচ্ছে কত 60-40 না, ওটা 15 আর হচ্ছে 10 করে 25 করে না। এভারেজে তুমি মানে বায়োলজি রিলেটেড সাবজেক্ট যদি খুব ভালো চাও তাহলে তোমার বায়োলজি মোটামুটি এখানে 14 প্লাস পাইতে হবে।
ম্যাথ রিলেটেড চাও একইভাবে তোমাকে ম্যাথ রিলেটেড করতে গেলে এরকম 12 ক্লাস, ফিজিক্স রিলেটেড সাবজেক্ট যদি চাও তোমাকে এরকম 14 ক্লাস পাইতে হবে। এই জায়গাগুলো যদি তুমি না পাও তাহলে কিন্তু রিলেটেড সাবজেক্ট পাবা। হ্যাঁ, তো তুমি চান্স পাইলে কিন্তু ভালো সাবজেক্ট পাবা, ব্যাপারটা এমন। এই জন্য ফিজিক্সটা ভালোভাবে ফোকাস করবা। আমি কিন্তু ম্যাথের কথা বললাম, ফিজিক্সটা ভালোভাবে ফোকাস করবা, কারণ ফিজিক্সের সাথে মার্ক তোলা যায়। হ্যাঁ, আর লাস্ট আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে মানে লাইফ তো একটাই। অনেক কথা বলছি তোমাদের সাথে, তোমরা সবকিছু বুঝো, সবকিছু বুঝো বলতে আমার সবও বুঝো না, অনেক কম বুঝো। এটা বুঝবা 1 বছর পরে, বাট যখন বুঝবা কিছু করার থাকবে। সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার চেষ্টা করো। তোমার মেন্টালিটি বা তুমি যা পাবা, যে তোমার হচ্ছে ভালো খাবার খায় নাই একটা ভালো রেস্টুরেন্টে, তারা যদি তুমি বলো এগুলো ভালো লাগে, এরকমই বলবে, এটা স্বাভাবিক। যে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ে নাই তার কাছে অনেক কিছু শুনবা, ইউনিভার্সিটি প্যারা, বোরিং, এই সেই, বা ইউনিভার্সিটি না পড়লে জীবন ধ্বংস হয়ে যায়, ওই জম এই হয়েছে না ক্যাডার, অনেক কিছু শোনা যায়। কয়টা নিউজ যে একটা ভালো ইউনিভার্সিটি না পড়ে, হ্যাঁ প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে একদম ফাটাই বলছে, কয়জন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রায় লাখের কাছাকাছি মানুষ পড়ে, কয়জন? তুমি যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যাও, পার সেমিস্টারে কষ্ট কত বলো তো? তুমি টোটালি একটা কোচিং এ ভর্তি হচ্ছে কত টাকা দিয়ে, বা 2 বছরে কত খরচ করছো? তোমার পার সেমিস্টারে 50,000 টাকা। এমআইএসটি হচ্ছে আধা সরকারি, মানে হচ্ছে সরকারি প্লাস বেসরকারি, পুরোপুরি বেসরকারি না, তাই তাদের এককালে প্রায় 2 লাখ টাকার উপরে দিতে হচ্ছে ভর্তিতে। এখন এত টাকা তুমি কেন ওয়েস্ট করো? প্রথম কথা এটা। সেখানে তুমি যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পাও, যেমন আমি যে সাবজেক্টটা নিয়ে পড়ি, আমার এই সাবজেক্টে পার ইয়ার গভর্নমেন্ট আমার পিছনে 1.5 লাখ টাকা খরচ করে, 1.5 লাখ। আমি বুঝাইতে পারছি? মানে 1.5 লাখ টাকা হচ্ছে গভর্নমেন্টের খরচ আমার পিছনে। আমার কথা হচ্ছে একইভাবে বুয়েটের কিছু সাবজেক্ট আছে যেগুলোতে এরকম 1,70,000 80,000, এই টাকাটা গভর্নমেন্ট তোমাকে দিচ্ছে, তুমি গভর্নমেন্টের টাকা করো। সো আলটিমেটলি এই সুযোগটা তো তোমাকে সবাই দিবে। এই জন্য তোমাকে অবশ্যই একটা ভালো পজিশন পাইতে হবে। পরীক্ষা দিয়ে আসছো এসএসসি এইচএসসি প্রায় 12 লাখ কিন্তু পড়াশোনা করবে না। করোনাতে অনেকে চলে গেছে, অনেকে কাজে চলে যাবে, এটা সেটাই অনেক কথা হলো। আমার টাইমে আমার অনেক ফ্রেন্ডরা হচ্ছে আর্মি জবে ঢুকে গেছে। হ্যাঁ, এখন এই যে আমার এক ফ্রেন্ড ক্যাপ্টেন আর কি। তো ওই সময়টা তোমার অনেকের মনে হইতে পারে এরকম যে ভার্সিটি লাইফ ফালতু, এটা সেটা। আমরা যারা ভার্সিটিতে পড়ছি 4টা বছর, আমরা বুঝতেছি যে আমরা কোন লেভেলে আছি। হ্যাঁ, এমন হয় না উলিয়া হয়ে গেছি, ব্যাপারটা এমন। কিন্তু অ্যাটলিস্ট তুমি বাংলাদেশের টপ পজিশন গুলোর মধ্যে থাকবে, মানে বাংলাদেশে বড় জায়গায় যারা থাকে, ডেফিনেটলি যারা ইউনিভার্সিটি পড়ছে তাদের আগে তুমি যাবা। আমার কথা বুঝছো? যত বড় জায়গাগুলো যাও। এবং আমরা সাধারণত লিমিটেড নলেজ থেকে আসছি। লিমিটেড নলেজ বলতে আমাদের স্কুল কলেজের টিচার আসলে খুব একটা স্ট্যান্ডার্ড না, এটা তো আমরা সবাই স্বীকার করি। এবং অনেকে দেখা যাচ্ছে গ্রাম থেকে পড়ছি, ভালো টিচার পাই না। ওয়ার্ল্ড ক্লাস ব্যাপারটা তোমাকে পাইতে গেলে ইউনিভার্সিটিতে যাইতে হবে। একটা ইউনিভার্সিটি, সেটা আমি কোন ইউনিভার্সিটি ছোট করে বলতেছি না, পাবলিক ইউনিভার্সিটি যতগুলো আছে হয়তো এর মধ্যে কম বেশি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি ভালো। আমার কথা বোঝা গেছে? তো চেষ্টা করবা ডেফিনেটলি যেন তোমার মানে পদচিহ্ন পরে একটা ইউনিভার্সিটি, তোমার নামের আগে একটা ট্যাগ থাকে, কোথা থেকে পড়াশোনা করছো, আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, 5 বছর পর 10 বছর পর। তুমি কোন ইউনিভার্সিটিতে চান্স পাও না, এটা অনেক বড় একটা ব্যর্থতা। কারণ তোমার বয়সের অনেক বাচ্চা ওই লেগুলোতে কাজ করে, তোমার ফ্যামিলিতে তোমাকে দিয়ে কাজ করায়, অনেকে চায়ের দোকানে কাজ করে, তোমাকে করায়। অনেকে এরকম আছে, তুমি কি সেই লেভেল থেকে আসছো? অনেকে খাবার দাবার পায় না। সাস্টের একটা ছেলের স্পিচ আমি শুনছিলাম, তোমরা শুনছো কিনা? ওর বাবা মা নাই, হ্যাঁ, সে হচ্ছে ওই যে কক্সবাজারের বাসা, সে ওই নৌকা চালাচালা টাকা আছে। তারপরে হচ্ছে তার মানে বিভিন্ন চায়ের দোকানে যে বেড়া থাকে, যে মুভি দেখতো, শিখতো, মানে ওই সামনে আসলে তো পানি টানি, গরম পানি টানি মারে, এইভাবে সে ডেভেলপ করছে। এবং লাস্ট মোমেন্টে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য একটা অ্যামাউন্ট তো লাগে, যাইতে হবে, পরীক্ষা দিতে হবে, তাই না? তার তো কেউ নাই, এই টাকাগুলো সে নিজে জমাইছে। তো তাকে যখন কেউ জিজ্ঞাসা করতো যে তুমি কি হওয়া, সে বলতো আমি ইঞ্জিনিয়ার হবো। তো কেমনি ইঞ্জিনিয়ার হবো? তুমি এখন এবিসিডি পারো না, ক খ গ পারো না, তুমি কাজ করো, কিভাবে হবা? তোমরা সার্চ করলে পাবা, এটা কোনো চাপা দেখতে পাবো না, দেখতে পাবো। তো সে হচ্ছে বলতো আমি কেমনে হবো আমি জানি না, বাট আমি হবো। তার লাইফের প্রথম শেখা সূত্রটা হচ্ছে A+B হোল স্কয়ার, মানে এর আগে কোনো নলেজ নাই, এখান থেকে সে শিখছে। এবং প্রথম পিথাগোরাস দিয়ে সে শুরু। সে আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং করতেছে, বুঝা গেছে? এবং সে হচ্ছে সম্ভবত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো পরবর্তীতে জাফর ইকবাল স্যার সহ বাকি যারা আছে তারা সাপোর্ট দিচ্ছে। তার পরীক্ষার আগে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি এই কথাগুলো এই জন্য বলতেছি কারণ আমরা অনেক এক্সকিউজ দিই। এক্সকিউজ বলতে আমি পরীক্ষার আগে খুব অসুস্থ হয়ে গেছিলাম, আমার মুখ মারা গেছে, এই গেছে, আমি পড়তেই পারি না, আমার মাথা এত ব্যথা, মাইগ্রেন